কি সবাই কি আজকে একটু ঘাবড়ে গিয়েছিলেন? মানে ভয় পেয়েছিলেন? ভয় পাওয়ার কিছু নাই। আসলে বাজার আজকে পজিটিভ কন্ট্রিবিউশন করতেছিল। শেষ বাজারে এসে মাইট দেখে অনেকেই ঘাবড়ায় গেছে। আসলে এইখানে আমি আপনাদেরকে আশ্বস্ত করব, এইখানে কোনো মতে কোনো রকমের ভয়ের কিছু নাই। মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আছে। আপনারা একটু ধৈর্য সহকারে বাজারটা অবজারভেশন করার চেষ্টা করেন। সাইডওয়েজ মার্কেটে এইরকম হয়। ভয়ের কিছু নাই। যেইরকম হচ্ছে আশা করি আগামীতে আপনারা মোটামুটি একটা ব্যবসা পাবেন। আমি আপনাদেরকে টাইম টু টাইম ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি। আজকে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনডেক্স নিয়ে এবং সামনে কোন কোন স্টকের দিকে আমরা নজর দিতে পারি, সেই স্টকগুলা কোনগুলা, সেই বিষয়াদি নিয়ে আজকে আলাপ আলোচনা আছে। সো আমার সাথেই থাকবেন। আশা করি ভালো কিছু দেখতে চলেছেন। সর্বপ্রথম একটু আলোচনা করব যে আজকে ইনডেক্স পজিটিভ থাকার পরেও কেন শেষ বাজারে এসে পড়ল, কারা শেষ বাজারে ফেললো, একটু দেখার চেষ্টা করি। চলেন আমরা যদি একটু দেখি, এই যে দেখেন ইনডেক্স মুভারের মধ্যে যদি যান আপনি, নেগেটিভ কন্ট্রিবিউশন কারা করছে? রিস্কোয়ার ফার্মা, জিপি, ব্রাক ব্যাংক, ব্যাডবিসি, আল আরাফা ব্যাংক এবং এই যে ইউনাইটেড ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, এই যে আইএফআইসি, তিতাস, ইসলামী ব্যাংক, ম্যারিকো। তার মানে কি ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো আছে, বড় পেইড আপের শেয়ার যেগুলো আছে, সেগুলা নেগেটিভ কন্ট্রিবিউশন করছে। এ কারণেই হচ্ছে বাজারটা এই রকম ভাবে একটা পজিটিভ মুভমেন্ট থেকে নেগেটিভ মুভমেন্টে আসছে। তো অন্যান্য আমি যে আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে একটু ছোট শেয়ারের দিকে নজর দেন, যে শেয়ারগুলা হয়তোবা আপনারা এই ২-১ দিনে কিনেছেন, সেই শেয়ারগুলা একটু কমেছে, বাট নেগেটিভ কন্ট্রিবিউশনের জন্য মূলত দায়ী এরা। এই টাইপের শেয়ার, ভালো ফান্ডামেন্টাল যে শেয়ারগুলা, সেইগুলা পড়েছে বিধায় ইন্ডেক্সটা বেশি পরিমাণ নেগেটিভ হয়েছে। তাহলে ইন্ডেক্স আর আজকে নেগেটিভ হইতো না, ইন্ডেক্স আজকে পজিটিভই থাকতো। সো আপনারা একটু কষ্ট করে ছোট শেয়ার যেগুলো আছে বা যে শেয়ারগুলো অতিমাত্রায় কারেকশন হয়ে গেছে, সেই শেয়ারগুলোর দিকে একটু নজর দেন। এই যে দেখেন জিপির মতো এত বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার, এ যদি নেগেটিভ হয় তাহলে ইন্ডেক্স তো নেগেটিভ হবেই। স্কয়ার ফার্মা একই অবস্থা, তারপরে কয়েকটা ব্যাংক, এগুলো বড় পেইড আপের ক্যাপিটালের শেয়ার। আপনাদেরকে এগুলো বুঝতে হবে যে মার্কেটে কোনটা ডোমিনেট করে, কোনটা ভালো পজিটিভ কন্ট্রিবিউশন করে। আবার পজিটিভের দিকেও কিছু আছে। পজিটিভ দিক দিয়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখেন এইখানে পজিটিভ কন্ট্রিবিউশনে কে রাখছে? বিকন ফার্মা, অলিম্পিক, অরিয়ন ফার্মা। এই অলিম্পিক বাদ দিয়ে বিকন ফার্মাও বর্তমানে তেমন ভালো একটা শেয়ার নয়, এটা পচা শেয়ারের মধ্যে চলে গেছে। বাট বিকন ফার্মা বড় পেইড আপের ক্যাপিটালের শেয়ার, মোটামুটি এ কন্ট্রিবিউশন করছে। বাট ওইগুলার তুলনায় এইগুলা, এই যে যেগুলো পজিটিভ কন্ট্রিবিউশনের ছিল, এগুলা তেমন একটা ধরে ধাসে টিকতে পারে নাই। তো যে কারণেই নেগেটিভ কন্ট্রিবিউশন হয়েছে। তো আমি বলবো বাজার সাইডওয়েজ মুভমেন্টে থাকলে এই টাইপের কিছু জিনিস নিচের দিকে আসবে, আবার কিছু জিনিস সিনে চলে আসবে। সো আপনারা এই মুহূর্তে বেশি একটা ইন্ডেক্স না দেখে আপনাদের হাতে থাকা শেয়ার অথবা যে শেয়ারগুলো সামনে ভালো করতে পারে, ওই শেয়ারগুলোর দিকে একটু নজর দেন, দেখবেন ভালো করবে। তো চলেন আজকে ইনডেক্স নিয়ে আপনাদের সাথে একটু বার্তা আছে, ইনডেক্স নিয়ে একটু আলাপ আলোচনা করি। এই যে দেখেন ইনডেক্স, আমি বেশ কয়েকদিন ধরে বলার চেষ্টা করতেছি ইনডেক্স সাইডওয়েজে থাকবে, এর চাইতে আর নিচে যেতে সে রাজি নয়। আমি বলবো যে মোটামুটি এইখানে ভলিউমটা একটু কমে গেছে এবং একটা জায়গায় ঘোরাফেরা করতেছে, এটাকে বলে সাইডওয়েজ মুভমেন্ট। এই সাইডওয়েজ মুভমেন্টে বেশ কিছু স্টক হল্ট হবে, আবার বেশ কিছু স্টক কারেকশনও যাবে। যে স্টকগুলো অতিমাত্রায় বেড়ে গেছিল, যে স্টকগুলো এই কারেকশনের টাইমে বাড়তি দামে ছিল, সেগুলাই এখন কারেকশনে যাবে, আর যেগুলো কারেকশন হয়েছে সেইগুলাই সামনের দিকে আগানোর চেষ্টা করবে। সো ইনডেক্স নিয়ে ভয়ের কিছু নাই। যদি এইখান থেকে লোয়ার লো করে তাহলে ভিন্ন কথা, মানে এই যে যে বক্সটা আঁকিয়েছি, এই বক্সটা নিচে যদি চলে আসে বা ক্লোজিং দেয় তাহলে ভিন্ন কথা। বাট এই বক্সের মধ্যে যতক্ষণ পর্যন্ত আছে, তার মানে ৪৭৫৮, এই ৪৭৫৮ পর্যন্ত যতক্ষণ আছে ততক্ষণ ইনডেক্স ভালো অবস্থানে আছে এবং ইনডেক্স সাইডওয়েজ মুভমেন্টেই থাকবে। আপনি কখন বুঝতে পারবেন যে ইনডেক্স বুল রানে চলে যাচ্ছে? যখন এই যে এইখানে দেখাইছি দেখেন ৪৮৮৩, এই যে ৪৮৮৩ এই লেভেলটা যদি পার করে উপরে সাস্টেন করতে পারে, মানে ক্লোজিং দিতে পারে, তাহলে বুঝবেন আপনারা ইনডেক্স আপ মুভমেন্টে চলে গেল। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে, এইটা হচ্ছে বলে শর্ট অ্যাকুমুলেশন অথবা সাইডওয়েজ মুভমেন্ট। হ্যাঁ, তারপরে একটা কথা আছে, আজকে অনেকগুলা ব্যাংকের রেকর্ড ডেট গেছে, যে ব্যাংকগুলা ক্যাশ ডিভিডেন্টের পাশাপাশি স্টক ডিভিডেন্ড দিছে।
তো আগামী দিন মানে শনিবারে মার্কেট তো খোলা, শনিবারে হয়তোবা এই ব্যাংকগুলোর অ্যাডজাস্টমেন্টের কারণে, স্টক অ্যাডজাস্টমেন্টের কারণে ইন্ডেক্স 20, 25 পয়েন্ট 30 পয়েন্ট নিচে আসতেও পারে। ওইটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, ওইটা জাস্ট ওই স্টক ডিভিডেন্ডগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য। এটা আপনাদেরকে বলে দিলাম, এইটুকু একটু মাথায় রাখবেন আপনারা। ওইটা দেখে যে সব স্টক হাতের স্টকগুলো ছেড়ে দিবেন এমন না বিষয়টা। ওইটা আমাদের পলিসিগত কারণে যেহেতু স্টক ডিভিডেন্ড দিছে, স্টকটা তো অ্যাডজাস্টমেন্ট হবে। আসলে আমি স্টক ডিভিডেন্ডটা এটাকে ডিভিডেন্ড হিসেবে ধরি না, এটা আপনার পকেটের টাকায় স্টকটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে নেয়। এটা আপনারা ভালো জানেন। আসলে ওইটা কোনো ডিভিডেন্ড না, ডিভিডেন্ড মূল ডিভিডেন্ড হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। সো আপনার স্টক ডিভিডেন্ড যেগুলো হচ্ছে, অনেকগুলো ব্যাংকের আজকে রেকর্ড ডেট গেছে, আপনারা জানেন অনেকগুলো ব্যাংকের আজকে ট্রানজাকশন হয় নাই। সো যে কারণে একটু ট্রানজাকশনটা আমাদের কম হয়েছে। যে এখানে দেখেন একটু ওই যে আগের ভলিউমের চেয়ে আজকে ভলিউমটা একটু কম নিয়েছে, কারণ ওই কয়েকটা ব্যাংক আজকে লেনদেনের বাইরে ছিল। তো যে কারণে ট্রানজাকশনটা কম হয়েছে, এবং আগামী দিন এগুলো মার্কেটে আসলে যেগুলা স্টক দিয়েছে সেগুলোর জন্য একটু মার্কেটে নেগেটিভ মুভমেন্ট আসতে পারে, বাট সেটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। এতটুকু ইন্ডেক্স নিয়ে আলোচনা। তো চলেন এখন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। এই যে দেখেন গতদিন ট্রেড আওয়ারের শেষে 4টা 18-তে আমি এইখানে মিউচুয়াল ফান্ড নিয়ে কি বলেছিলাম, কফিনের শেষ প্যারেকটা আজ মারা হলো। এবং এইখানে বিস্তারিত A to Z বিস্তারিত আমি উল্লেখ করেছিলাম। হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই পড়েছেন, বাট অনেকেই আমার সাথে এগ্রি করেন নাই। অনেকেই কমেন্টসে এসে অনেক টাইপের কথাবার্তা বলার চেষ্টা করছে, বাট আমি দেখতে পাচ্ছিলাম আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞান থেকে আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে গতকাল যারা কিনেছে তারা ধরা, এবং আজকে হয়েছেও তাই। এই যে দেখেন, এই যে মিউচুয়াল ফান্ডের 4টা A-কে আমি যে এখানে অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে মিউচুয়াল ফান্ড কারেকশন হতে চলেছে। কারণ আপনাকে একটু সাইকোলজিক্যালি বুঝতে হবে যে ইন্ডেক্স নেগেটিভ হচ্ছিল, সেই মুহূর্তে মিউচুয়াল ফান্ডগুলো বাড়তেছিল। তো এখন ইন্ডেক্স একটু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে, একটু সাস্টেন করার চেষ্টা করতেছে। এখন যেগুলো অতিমাত্রায় বেড়ে গেছে সেগুলো তো কারেকশন হবে। এবং টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যেখানে দেখেন ইলিয়ট ওয়েভ দিয়ে এবং এসএনসি দিয়ে আমি মেপে টেপে আপনাদেরকে একটা সামনে নিয়ে এসেছি, এবং এটা সাইকোলজিক্যালও বিষয়। কারণ গতকালকে মার্কেটে মিউচুয়াল ফান্ড নিয়ে পজিটিভ একটা ভাইব আসছিল, ওই পজিটিভ ভাইবে মালটা খাওয়াইছে। আমি সবসময় বলি যে পজিটিভ নিউজে আপনারা সবসময় মাল হাতে থাকলে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, ওইখানে প্রফিট বুক করার চেষ্টা করবেন। এবং নেগেটিভ নিউজের কারণে মালটা অনেক নিচে পড়ে গেছে, তখন শেয়ারটা কেনার চেষ্টা করবেন, দেখবেন আপনারা ভালো থাকবেন। এই ছোট্ট টেকনিক অবলম্বন করলেও আপনারা আমাদের বাজার থেকে প্রফিট বুক করতে পারবেন। বাট আপনারা কালকে করছেন উল্টা। এই যে চলেন যে এই যে মিউচুয়াল ফান্ডের একটু ইসের সেক্টরের মধ্যে যেয়ে দেখি। দেখেন এই যে মিউচুয়াল ফান্ডের সেক্টরে কি হয়েছে। এই যে দেখেন আজকে কত বড় বিয়ারিশ ক্যান্ডেল। হ্যাঁ, আপনি বলবেন যে এখানে তো বেশি একটা ভলিউম নেয় নাই। হ্যাঁ, ভলিউম নেয় নাই ভাই, ভলিউম কমে গেছে। এখন আস্তে আস্তে ভলিউম কমবে আর আস্তে আস্তে নিচের দিকে প্রাইস আসতে থাকবে। এই যে দেখেন 1%-এর উপরে সে কারেকশন হয়েছে, এবং 2-1টা স্টক বাদ দিয়ে সবগুলো মিউচুয়াল ফান্ডের প্রাইস হয়তো বা বাড়ে নাই অথবা কারেকশন হয়েছে। যে দেখেন এই যে এইটার বাড়ছে মাত্র 10 পয়সা, আর একটা আছে দেখেন এই যে নিচের দিকে, এই যে এইটারও 10 পয়সা, বাকিগুলা কিন্তু নেগেটিভ কন্ট্রিবিউশন। যদি ওই নিউজটা ভালোই হইতো তাহলে আজকে কিন্তু মিউচুয়াল ফান্ড অনেকগুলো হল্ট থাকতো। তো কালকেই বোঝা গেছে যে কি হয়েছে, যে অনেকগুলো হল্ট অবস্থায় ছিল, শেষ বাজারে সেলারদের ডোমিনেশন ছিল। আমি ওইখানে কিন্তু সুন্দর মতো উল্লেখ করেছি ওই পোস্টের মাধ্যমে। তো যাই হোক, আপনারা এগুলো বুঝে করেন না বুঝে করেন, বাট এইগুলো আপনাদেরকে শিখতে হবে কোন জায়গাটাতে কি হচ্ছে। একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আর একটা টেকনিক্যাল অ্যানালাইসিস। সো দুইটাকে যখন আপনি কম্বাইন করবেন তখন দেখবেন যে আপনার বাজারে বেশ ভালো বাজারের মুভমেন্টগুলো ধরতে পারতেছেন। এখন যারা এই যে গতকালকে মিউচুয়াল ফান্ডগুলা অতি উৎসাহী হয়ে নিয়েছে, এখন যে মুভমেন্টগুলো দিবে, ধরুন ওই ছোট শেয়ার আছে, টেক্সটাইলের শেয়ার আছে, আমি আলাপ করবো আপনাদের সামনে সেগুলো নিয়ে, ওই মুভমেন্টগুলো কিন্তু আপনারা ধরতে পারবেন না। কারণ কি? কারণ অলরেডি আপনারা এখানে বাউন্ড, এখানে আটকে আছেন। আবার কবে মুভমেন্ট দিবে তখন বেরোতে পারবেন, তখন আবার যাবেন। বাট এই কারণেই আমরা ম্যাক্সিমাম টাইমে লুজার হই, যে কখন কোন সেক্টরটা মুভমেন্ট দিতে পারে, কোন সেক্টরটা কারেকশনে আসতে পারে, সেই বিষয়টাই আমরা বুঝি না। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে ভাইয়া, না বুঝলে এ বাজারে টিকতে পারবেন না কখনোই। আমি সবসময় আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করি। এক ভাই তো এমনভাবে মিউচুয়াল ফান্ড নিয়ে আমাকে কমেন্টস করেছে আক্রমণাত্মকভাবে, যে আপনি বললেই হবে না, কালকে দেখবেন যে 10-12টা মিউচুয়াল ফান্ড ফল্ট হয়ে আছে। আজকে তার কমেন্টসটা খোঁজার চেষ্টা করলাম, দেখলাম যে কমেন্টসটা নাই, সে ডিলিট করে দিছে। যাই হোক, উনি বুঝে বলুক না বুঝে বলুক, বাট আসলে বাস্তবতা এটাই। হয়তোবা উনি ওইভাবে বুঝেন না, উনি আবেগের থেকে উনি বলেছেন, সেটা আমি মেনে নিছি, সেটা আসলে এটা হয়। যাই হোক, সামনে চলেন আমরা একটু আলাপ আলোচনা করব
এই মুহূর্তে আমাদের কোন স্টকগুলোর দিকে নজর দেওয়া উচিত? আমি আহামরি বেশি একটা স্টক আনি নাই। মাত্র ৩ টা স্টকের ওয়াচ লিস্ট আজকে আপনাদেরকে দিব। সেগুলা চাইলে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, আবার না চাইলেও নাও রাখতে পারেন। ওয়াচ লিস্টে সর্বপ্রথমে আছে মুন্নু ফেব্রিক। টেক্সটাইল সেক্টর যখন আমেরিকার মানে ট্রাম্পের ঘোষণার কারণে টেক্সটাইল সেক্টরটা নিচের দিকে আসতেছিল বা ইমপ্যাক্ট পড়তে পারে এবং ওইটা স্থগিত করছে, ওই সময়টাতেও বলছে যে আপনাদের সম্পূর্ণ সুযোগ এখন ছেড়ে দেয়ার। আমি কিন্তু আপনাদেরকে ওই যখন কারেকশন হয় তখনই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম, সতর্ক করেছিলাম যে ভাই এখন আপনার হাতে থাকলে আপনারা এই স্টকগুলা ছেড়ে দিতে পারেন। অনেকেই আমাকে বিভিন্নভাবে গালিগালাজও পেরেছে, আমি অনেকের কাছে গালিও খেয়েছি। বাট বাস্তবতা তো এটাই। কি হয়েছে শেষ মুহূর্তে? শেষ মুহূর্তে আল্টিমেটলি কারেকশন তো হয়েছে। তো যখন কারেকশন হয়েছে তখন আপনাদেরকে সতর্ক করেছি। এখন এই স্টকটা সম্ভাবনাময় দেখতে পাচ্ছি আমি। তো এই স্টক নিয়ে এখন আপনাদের সামনে নিয়ে এসেছি টেক্সটাইল সেক্টরের। আজকে টেক্সটাইল সেক্টরের ২ টা স্টক আছে। এই ২ টা স্টক নিয়ে আলোচনা করব। টেক্সটাইলের বাইরে আরেকটা আছে। মোট ৩ টা আছে। তো টেক্সটাইলের মধ্যে সর্বপ্রথম এই যে মুন্নু ফেব্রিক, মুন্নু ফেব্রিকের দেখেন অ্যাজ পার ইলিয়ট ওয়েব অনুযায়ী ১, ২, ৩, ৪, ৫ করে সে কারেকশন কমপ্লিট। একদম এখানে কারেকশন কমপ্লিট। এখন সে ওঠার চেষ্টা করতেছে। এই যে দেখেন, এই যে এইখানে পজিটিভ কয়েকটা ভাইব দিছে, ২ দিন পজিটিভ ভাইব দিছে এবং এইখানে ভলিউমটাও বেশ ভালো ছিল। এখন ভলিউম একটু কমে গেছে এবং কারেকশন হওয়ার চেষ্টা করতেছে। এটা কি কারেকশন বলে না, এটাকে বলে রিটেস্টমেন্ট। এই রিটেস্টমেন্ট হওয়ার চেষ্টা করতেছে। সো আপনারা চাইলে এই রিটেস্টমেন্টের মধ্যে এই স্টকটা আপনারা একটু নজরে রাখতে পারেন বা এই স্টকটা আপনারা চাইলে নিতে পারেন। নিবেন কোন থেকে কোন পর্যন্ত? এই যে রেঞ্জ দেখেন, এই যে এখনকার বর্তমান প্রাইসটা যে ১৩ টাকা ২০ পয়সা থেকে এইখানে কত পর্যন্ত? ১২ টাকা ৮০ পয়সা পর্যন্ত। তার মানে ১৩.২০ থেকে ১২.৮০-র মধ্যে আপনারা যদি পান, এই স্টকটা আপনাদের হোল্ডিং এ রাখতে পারেন অথবা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। যদি এই স্টকটা বাড়ে তাহলে কতদূর পর্যন্ত বাড়তে পারে? এই যে দেখেন এইখানে যে ১৬ টাকা লেভেল ঘর পর্যন্ত। আমার কথা, আমি ১৬ টাকাও চাই না। যদি একটা হল্ট পান ১০%, ১২%, ১ দিন ২ দিন যদি একটু মুভমেন্টে যায়, হল্ট পাইলেও 10%। তো 10% এই বাজারে এনাফ শর্ট ট্রেডের জন্য। এগুলো লং ট্রেডের না, শর্ট ট্রেডের জন্য। সো শর্ট ট্রেডের জন্য এই স্টকটা চাইলে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এবং স্টকটা যদি কোনো কারণে ব্যাকে মারে, মানে ব্যাক আসে, তখন আপনাকে স্টপ লসটা অবশ্যই মেইনটেইন করতে হবে। এই যে দেখেন স্টপ লস কোথায় দেয়া আছে? যে ১২ টাকা ৫০ পয়সার নিচে যদি ক্লোজিং দেয়, আমি আবারও বলছি ১২ টাকা ৫০ পয়সা আসলে আপনারা যে এটাকে স্টপ লস নিয়ে নেবেন এমন না, ওইটাকে ক্লোজিং দিতে হবে। ১২.৫০-এর নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আপনারা স্টপ লস নিবেন। তাছাড়া স্টপ লসের কোনো প্রয়োজনীয়তা নাই যদি ১২.৫০-এর উপরে থাকে। সো আপনারা এই স্টকটা এই মুহূর্তে আপনাদের ওয়াচ লিস্টে রাখলেও রাখতে পারেন। পরের স্টকটাও টেক্সটাইলের কুইন সাউথ। এইটাও ১০-১২ টাকারই শেয়ার। আমি আপনাদেরকে এর আগে কমিউনিটি পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে ছোট শেয়ার যেগুলা, এই ছোট শেয়ারের মধ্যে এই মুন্নু ফেব্রিকও পড়ে, কুইন সাউথও পড়ে। এই কুইন সাউথের দেখেন এইখানে কয় টাকা? ১৪ টাকার থেকে মোটামুটি এইখানে ১০ টাকা লেভেলে, মানে 40% এর উপরে কারেকশন এসে দিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে কারেকশন লেভেল এই যে ইলিয়ট ওয়েভ অনুযায়ী যে এখানে পাস শেষ করেছে, নতুন একটা ইম্পালস তৈরি করার চেষ্টা করতেছে। এবং দেখেন অ্যাজ পার এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী এইখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লককে ট্যাপ করছে, ট্যাপ করে এই যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং মোটামুটি সে কনফার্মেশন দিচ্ছে। এবং ভলিউমটাও এই যে আগের ভলিউমের তুলনায় মোটামুটি ভলিউম আসতেছে। যে আগে ভলিউম ড্রাই হয়ে গেছে, ড্রাই হওয়ার পরে এখন একটু ভলিউম মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে। চাইলেও আপনারা এই কুইন সাউথটা নিতে পারেন। কুইন সাউথের এই যে বাই রেঞ্জ কোথায়? এই যে এই রেটে ১১ টাকা ৫০ পয়সা, ৪০ পয়সা, ৬০ পয়সা, এই রেঞ্জেই কুইন সাউথের বাই রেঞ্জ। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা স্টপ লস মেইনটেইন করে এগুলো ট্রেড করবেন। এগুলো ট্রেডেবল শেয়ার, নট ইনভেস্টমেন্ট শেয়ার। এগুলো ট্রেডেবল শেয়ার। আমি আবারও বলছি, আজকে কিনলে T+2 T+3 বা ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে মোটামুটি একটা গ্যাপ পাইলেও পেতে পারেন। স্টপ লসটা কত? ১১ টাকা ১০ পয়সার নিচে যদি ক্লোজিং দেয়, অবশ্যই ক্লোজিং দিতে হবে। যদি ক্লোজিং দেয় তাহলে এইটা আপনারা স্টপ লস নিয়ে নিবেন। যদি স্টকটা বাড়ে তাহলে কত পর্যন্ত বাড়তে পারে? এই যে দেখেন ১৩ টাকার ঘর পর্যন্ত, মানে ১১.৫ টাকার থেকে ১৩ টাকা। তাহলে এই স্টকটাও আপনারা আপনাদের নজরে রাখতে পারেন। অথবা একটা হল পাইলেন, হল ছেড়ে দিল, তখন এই স্টকটা বিক্রি করে দিলেন। আপনারা এই টাইপের স্টক, যে এইগুলাই যে আপনি দেখবেন এমন না, এরকম অনেক স্টক আছে যেগুলো আপনার পছন্দমই আছে। আরো অনেক স্টক আছে যে ফোয়াং সিরামিক, ফোয়াং ফুড, এই টাইপের, মানে ওইগুলাই যে নিতে হবে এমন না। আরো এই টাইপের অনেকগুলো শেয়ার যেগুলো নিচে আছে। আমার কাছে এগুলা ভালো লাগলো, এই ২টা ভালো লাগছে বিধায় আমি টেক্সটাইলের এই ২টা আপনাদের সামনে নিয়ে এসেছি। সাথে আপনারা ফোয়াং ফুড, ফোয়াং সিরামিক এগুলোও দেখতে পারেন। আপনারা একটু মাথা খাটান যে এই স্টকগুলো যেগুলা বেশি পরিমাণে এই ইন্ডেক্স ফলের কারণে ফল করেছে,
সেগুলাই কিন্তু ইন ফিউচারে ভালো করবে। যেগুলো অলরেডি বাড়তি দামে আছে, যেমন মিউচুয়াল ফান্ডের মতো শেয়ার বা অন্যান্য আরো কয়েকটা কয়েক শেয়ার আছে যেগুলা এই ফলের মধ্যে দাম বাড়ছে, ওইগুলোর দিকে যাওয়ার দরকার নাই। আপনি এইগুলার দিকে দেখেন যেগুলো অলমোস্ট নিচে। আমি সবসময় আপনাদেরকে বলি যে নিচের শেয়ারগুলা দেখেন, বেশি দামে বা বেশি ভ্যালুতে শেয়ারটা কেনার কোনো প্রয়োজনীয়তা নাই। শুধু আপনারা টাকা হারাবেন অতি লোভ করে। তো এই শেয়ারগুলার হারানোর আর কিছু নাই, এগুলো অলরেডি বটমে। এর পরের স্টকটা হচ্ছে রূপালী লাইফ। লাইফ ইন্স্যুরেন্সটা মোটামুটি একটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে, আমি যেটা অবজারভেশনে করেছি। আজকে আমরা একটা লাইভ নিয়েছি, তো ওর মধ্যে থেকে রূপালী লাইফটাও আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখেন রূপালী লাইফের এইখানে একটা অর্ডার ব্লক ছিল অ্যাজ পার স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী এবং ইলিওটয়েপ অনুযায়ী এ বি, এই যে এইখানে শেষ। আপনারা চাইলে এই স্টকটা এই মুহূর্তে মোটামুটি একটা পজিশন নেওয়ার চেষ্টা করতেছে, আপনারা এই দিকে নজর দিতে পারেন। দেখেন স্টকটা কিন্তু একদম বটমে, একদম বটমে। এটা বটমে কত যে ৬৮ টাকা ৬৯ টাকায় আসলে, এখন হয়তো বা ৭৩ টাকা। আহামরি তেমন কিছু না। স্টকটা চলে আসছে কোথা থেকে দেখেন, স্টকটা আসছে কিন্তু ২০০ টাকার উপর থেকে। ২০০ টাকার উপর থেকে একটা সময় কিন্তু স্টকটা আরো বেশি দাম ছিল। এখানে কত ছিল যে ২৫০ টাকা। সো সেই অনুযায়ী স্টকটা অনেকটাই কারেকশন হয়েছে। যদি আমি এই ফলের কারণে কারেকশন দেখি তাহলে কারেকশনটা কত যে ১০৫ লেভেল থেকে কারেকশনটা কিন্তু এই যে ৭০ টাকা লেভেল পর্যন্ত চলে আসছে। অনেকখানি কারেকশন, মানে 30% এর মতো কারেকশন হয়েছে এখানে। তো এই স্টকটা চাইলে আপনারা নজরে রাখতে পারেন। ফার্স্ট স্টেপ কত আপনার গন্তব্য, এই যে ৮২ টাকা, সেকেন্ড স্টেপে কত, এই যে ৯৪ টাকা। সো আপনারা একটা যদি হল পান তাহলেও ছাড়লে তাহলেও ভালো। এই বাজারে, এই শর্ট বাজারে আপনারা ১০, ১৫, ২০% যাই পান, পাইলে আপনাদের জন্য এইটাই অনেক কিছু। প্রয়োজন হইলে একটা স্টক থেকে ৫০% না নিয়ে ২টা স্টক থেকে ৫০% নেন। ওইভাবে করার চেষ্টা করেন। তো এই স্টকটাও আমার কাছে লুক্রেটিভ মনে হচ্ছে। আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আবার না চাইলেও আমার কোনো আপত্তি নাই। এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। আমি আমার টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমার অ্যানালাইসিসের জ্ঞান থেকে আমি আপনাদের সামনে এই স্টকগুলো নিয়ে এসেছি। এরপরেও যদি আপনাদের কোনো পছন্দের শেয়ার থাকে তাহলে সেগুলোও দেখতে পারেন। এবং এই স্টকটার স্টপ লস কোথায় হবে? এই স্টকটার স্টপ লস হচ্ছে যে ৬৮ টাকা ৩০ পয়সার নিচে যদি ক্লোজ দেয় তাহলে এই রূপালী লাইফে স্টপ লস। আমি সবসময় আপনাদেরকে বলি, আপনাদের পুঁজি সুরক্ষিত রাখার জন্য অবশ্যই স্টপ লসটা মেইনটেইন করবেন। হ্যাঁ, এই বাজারে ধাসের কারণে আমাদেরও অনেকগুলো স্টক স্টপ লস হিট করেছে এবং সেই স্টপ লস কিভাবে রিকভারি করা যায় সেই প্ল্যানও আমাদের কাছে আছে এবং অলরেডি সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আশা করি যদি মার্কেট সাইডওয়েজ মুভমেন্টেও থাকে, যদি বড় ধরনের মুভমেন্ট নাও দেয়, তারপরেও যতটুকু আমরা স্টপ লস হিট করে যতটুকু লস নিয়েছি, বুক করেছি, আশা করি সেই লস রিকভারি করে লাভে চলে যাইতে পারবো। আজকে আর বেশি কথা বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ট্রেডিং জার্নি শুভ হোক।